আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি 19তম শিক্ষক নিবন্ধনের এক্সক্লুসিভ মডেল টেস্টে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করেছি, তার সাথে আরও যুক্ত করেছি গণিত অংশে সুপার টেকনিক, যে টেকনিকগুলো অবলম্বন করে আপনারা পরীক্ষার হলে কিন্তু খুব সহজেই সময় বাঁচিয়ে আপনার অঙ্কগুলো সমাধান করতে পারবেন এবং অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকবেন। প্রতিদিনই আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। আশা করছি আপনারা আমাদের কোনো ভিডিও মিস করে থাকলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। প্রথমে বাংলা অংশের শুরুতে আমরা যেটি দিয়েছি, প্রথম কোনটি দন্তধ্বনি? তাহলে দন্তধ্বনির আমাদের যেটা ত থ দ ধ দন্ত ন, এভাবে মনে রাখবেন। ত থ দ ধ দন্ত ন, এই কয়টি পাঁচটি হচ্ছে দন্তধ্বনি। তাহলে সঠিক উত্তর করবো আমরা কোনটি? তো বিমান কোন ভাষার শব্দ? বিমান একটি সংস্কৃত শব্দ, যেটিকে আমরা তৎসমে কনভার্ট করতে পারি, তাহলে এটি একটি তৎসম শব্দ আমরা বলতে পারি। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে এটি কোন বিরাম চিহ্ন বসে? যখন দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকবে তখন সেমিকোলন ব্যবহার করতে হবে। একই সময়ের বর্তমান এ বাক্যের এক কথায় প্রকাশ করলে কি হবে? একই সময়ে বর্তমান সমসাময়িক। কাপড়ে বাবু বাগধারাটির অর্থ কি? কাপড়ে বাবু বাগধারাটির অর্থ ভণ্ড, যেটি বর্তমান সময়ে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে, যে সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে যারা কাপড়ে বাবু ছিল তারা কিন্তু ভোল পাল্টাচ্ছে। নিজের কোন বানানটি শুদ্ধ বা শুদ্ধ বানান কোনটি? শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ বানানটি আমাদের কিন্তু তালব্য শয়ে ছয়ে একার, এটি আপনাদের মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন গ। কোন বানানটি শুদ্ধ? এখানে কোন বানানটি হবে না, কোন বাক্যটি শুদ্ধ। আচ্ছা, তাহলে এখানে আবশ্যকীয় ব্যয় রয়েছে, তাহলে আবশ্যকীয় ব্যয় কখনো হয় না, এটি প্রত্যয়জনিত অশুদ্ধ হবে। তাহলে এখানে হবে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। মনস্তাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মন বিসর্গ তাপ। বাক্যে এক পদের পর অন্য পদের শোনার ইচ্ছাকে কি বলা হয়? যেমন আমি দুপুরে এইটুকু বললাম, এরপরে আরো কিছু জানার কি জাগে? আগ্রহ জাগে, যেটা বাক্যের ভাষায় বা ব্যাকরণের ভাষায় বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে সঠিক উত্তর হবে আকাঙ্ক্ষা। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? বাগধারা অতীতকালের সামাজিক, এটি ঠিক রয়েছে, কিন্তু সামাজিকের সাথে আরো একটি যুক্ত রয়েছে সাংস্কৃতিক। সাধারণ গুণের উল্লেখ না থাকলে উপমেয় পদের উপমানের সাথে যে সমাস হয় তাকে কি বলা হয়? তাহলে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। টাউনশিপ শব্দের বাংলা অর্থ কি বা বাংলা পরিভাষা কি? টাউনশিপ শব্দের অর্থ আমরা যেটি বলি তা হলো উপশহর। সূর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সূর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সুর যুক্ত জ। সকলের জন্য প্রযোজ্য। সকলের জন্য প্রযোজ্য, এটি আমরা অনেক সময় কিন্তু খুব সহজেই ভুল করতে পারি, এবং সর্বজনীন নাকি সার্বজনীন এই দুটো নিয়েই কিন্তু অনেক সময় কনফিউশন থেকে থাকে। এটি আপনাদের সঠিক উত্তর কোনটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ আমাদের যে চারটি রয়েছে, রদনী, নদীকান্ত, কলত্র, আপলব, এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে নদীকান্ত। এটি হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এটি অ্যান্সার করেননি, সকলের জন্য প্রযোজ্য, তাদের এখানে বলে রাখি সঠিক উত্তরটি হবে সর্বজনীন। যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, উক্তিটি কোন কবির রচনা? এটি রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। হাতি শব্দের প্রতিশব্দ কি? হাতি শব্দের প্রতিশব্দ হবে করি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? সাত সাগরের মাঝি মূলত লেখা ফররুখ আহমেদের লেখা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আপনাদের জন্য এই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা একটা এক্সক্লুসিভ শীট তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্লাইডে দেওয়া থাকবে, আপনারা সেই নিয়ম
মেনে কিন্তু খুব সহজেই আমাদের এই এক্সক্লুসিভ প্রশ্নযুক্ত শীটটি কিন্তু নিতে পারবেন, যা অবশ্যই আপনাদের প্রস্তুতিকে অনেকখানি উপকারে আসবে। এবং 100% আমি বলে থাকছি, আপনারা যদি এই শীটগুলো খুব ভালোভাবে পড়তে পারেন, আমি 100% বলতে পারি যে আপনারা পাশ করবেন ইনশাআল্লাহ। সাতনরিহার কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? এটি আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা। জীবনস্মৃতি কার রচনা? জীবনস্মৃতি রচনা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের কোন বাক্যটি শুদ্ধ? তিনি অপমানিত বোধ করেছেন, তুমি চিরজীবী হও, তুমি চিরজীবী হও, এটি হবে সঠিক বাক্য। মণিকাঞ্চন যোগ, মণিকাঞ্চন যোগ বলতে বোঝানো হয় কি? সোনাই সোহাগা, তাহলে সোনাই সোহাগাটাই হচ্ছে সঠিক উত্তর। আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, আমার নেওয়া হবে না, এই জাতীয় মূলত এগুলো একটু ভাব বাচ্য। নিচের কোনটি পর্তুগিজ শব্দ নয়? কারণ চশমা শব্দটি রয়েছে, চশমাটা ফার্সি ভাষার শব্দ, তার মানে এটি সঠিক উত্তর। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার এনিবডি ইজ, এখানে এনিবডি একটা প্রনাউন, তবে কোন ধরনের প্রনাউন? এটি একটি ইনডিফিনাইট প্রনাউন। A speech full of too many words is, তাহলে a speech of full of too many words বলা হয় a verbose speech। তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন, তাহলে সামটাইম, নেভার, সামটাইম কোন কি কিন্তু ব্যবহার হবে না, এটাকে কদাচিৎ বললে ব্যবহার হবে সেলডম টেলস এ লাই। ভুল করা মানুষের স্বভাব বা মানুষ মাত্রই ভুল, এটি আমরা জানি। টু এর ইজ এ হিউম্যান। Which sentence is incorrect? I feel unwell. He prefers tea than coffee. আচ্ছা, আমরা তুলনা করি বা প্রিফারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এখানে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে, তাহলে এখানে হি প্রিফার্স টি টু কফি, তাহলে এটি একটি ইনকারেক্ট। হু ইজ কলিং মি, অসংখ্যবার যে প্রশ্নটি এসেছিল বিভিন্ন পরীক্ষায়, হুর পরিবর্তে আমরা লিখব বাই হোম এম আই বিং কল্ড। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস, এটি তো সঠিক উত্তর হচ্ছে, তাই না? তাহলে এখানে হবে ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, তাহলে ক্রেডিট হলে হবে টু মাই অ্যাকাউন্ট। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রক ড্যাশ আন্ডার, তাহলে বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ, তার স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাহলে এখানে ব্রক ডাউন ব্যবহার করতে হবে, তাহলে সঠিক উত্তর করবো আমরা কোনটি? ব্রক ডাউন বা ব্রেকডাউন। দ্য ওয়ার্ড ইজ ক্যামাফ্লগ, ক্যামাফ্লগ মানে কি? এখানে ছদ্মবেশ বলা হয়, তাহলে এখানে এর অর্থটা হবে ডিসগাইজ, তাহলে সঠিক উত্তর করবো আমরা কোনটা? ডিসগাইজ। হোয়াইল লিভিং ইন পভার্টি দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিংস, তাহলে যখন দরিদ্র অবস্থায় বসবাস করেছিল, তাহলে সে খুবই প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করেছে, তার মানে এখানে সহ্য করা পুট আপ উইথ বা টু টলারেট আমরা ব্যবহার করতে পারবো। দ্য ওয়ার্ড ইজ অ্যাম্বিগাস, তাহলে অ্যাম্বিগাস এর সিনোনিমটা কি হবে? অ্যাম্বিগাস এর অর্থটা আমরা জানতে হবে, তারপর সিনোনিমটা করতে হবে, তাহলে এখানে অ্যাম্বিগাস এর সিনোনিমটা হিসেবে আমরা করতে পারি এখানে ডিউবিয়াস, অর্থাৎ সন্দেহজনক অথবা অস্পষ্ট, তাহলে এখানে সন্দেহজনক বা অস্পষ্ট দুটোই কিন্তু আমরা করতে পারি, যেহেতু আমাদের এখানে ডিউবিয়াস এর অর্থটা হবে কি? সন্দেহজনক, এবং এটার অর্থ হচ্ছে অস্পষ্ট, এই দুটোর কিন্তু মিল থাকবে। এরপরে যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম ক্লারিটি, ক্লারিটির যখন অ্যাডজেক্টিভ ফর্ম করব তখন এটি হয়ে যাবে কিন্তু ক্লিয়ার। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের এখানে আই টোল্ড হার এভরিথিং, এখানে একটুখানি খেয়াল করবেন লিস্টের ব্যবহার করা আছে, তাহলে লিস্টের ব্যবহার যখন করা থাকবে তখন শি শুড ব্যবহার করতে হবে, তাহলে আই টোল্ড হার এভরিথিং লিস্ট, শি শুড মিসআন্ডারস্ট্যান্ড মি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফিকল, ফিকল অর্থ হচ্ছে চঞ্চল প্রকৃতির, তাহলে চঞ্চল প্রকৃতির বিপরীতটা যদি আমরা করতে যাই, দৃঢ়, মানে আমরা অনেক সময় ছোট বাচ্চা কাচ্চাদের উদাহরণ করে বলি যে এ চঞ্চল, আর এ হচ্ছে ফার্মের মুরগির মতো, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কথাটা বলি ফার্মের মুরগির মতো, তার মানে কি? ফার্মের মুরগিরা অত বেশি চঞ্চল নয় যতটা দেশি মুরগি, তাহলে এখানে চঞ্চলতাকে এবং তার যে স্থিরতা, এই দুটোর পার্থক্য কিন্তু বোঝানো হচ্ছে, তার মানে ফার্মের মুরগি কেন বোঝানো হলো? কারণ ফার্মের মুরগি ততটা চঞ্চল প্রকৃতির নয়, তারা সর্বদা
এক স্থানে থাকতেই পছন্দ করে বা দৃঢ় অবস্থায় বসে থাকতে অবস্থা করে। তাহলে এখানে ফিকল অর্থ চঞ্চলতা আর ফার্ম অর্থ আমরা করব এখানে দৃঢ়তা। তাহলে বিপরীত শব্দটা আমরা বা অ্যান্টিনিমটা পেয়ে গেলাম। স্টুডেন্ট হ্যাড টু বেট, আচ্ছা এখানে হ্যাড টু বেটার না, সরি, স্টুডেন্টস হ্যাড বেটার ড্যাশ দ্য স্কেজুল অফ দ্য এক্সামিনেশন। তাহলে এখানে হ্যাড বেটারের পরে সর্বদাই ভার্ব ওয়ান বসবে বা বেস ফর্ম বসবে। তাহলে হ্যাড বেটার চেক। ব্লক হেড মিনস, ব্লক হেড বলতে কি বোঝানো হচ্ছে? ব্লক হেড বলতে স্টুপিড পারসনকে বোঝানো হয়। চুজ দ্য কারেক্ট স্পেলিং ইনভিনসিবল। তাহলে ইনভিনসিবল বানানটা আমরা করবো INVINCIBLE, ইনভিনসিবল। তাহলে সঠিক উত্তর আমরা ইনভিনসিবল করব, যা অর্থ হচ্ছে অজেয় বা সহজে জয় করা যায় না। আমরা দুর্জয় বলতে পারি, যা সহজে জয় করা যায় না। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। তাহলে এটা আমরা সবাই জানি, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ। তাহলে এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। চেঞ্জ দ্য ক্লিয়ার ইন্টু ভার্ব। তাহলে ক্লিয়ারকে ভার্বে যদি আমরা পরিণত করি তাহলে এর সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে ক্লারিফাই। এ সেলিব্রেশন অফ 100 ইয়ার্স ইন কল। 100 বছর, যেটাকে আমরা বলি 100 অ্যানিভার্সারি বা 100 বছরের উদযাপন, তাহলে এখানে বলা হয় সেন্টেনিয়াল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে আমাদের বলতে হবে কারেক্ট সেন্টেন্স। তাহলে অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এখানে অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য there is no place, there is no space, there is no room, there is no area। তারপরে সব আমাদের ডাউট রয়েছে। তাহলে এখানে প্রকৃত বাংলা অর্থ যেটা আমরা বুঝতে পারছি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই জাতীয় কথা ব্যবহার করতে গেলে রুম ব্যবহার করতে হয়। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আই নিড সাম বুকস। তাহলে এটা ট্যাগ করতে হলে কি হবে? আই নিড সাম বুকস। তাহলে ডন্ট আই, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। গণিত অংশের শুরুতেই রয়েছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তার মানে এই চারটার মধ্যে পাশের হার আছে। তাহলে আমরা চিন্তা করব যে 60-এর কত পার্সেন্ট সমান 42 হয়, সেটাই আমাদের অ্যান্সার হবে। 25% হলে 6 25-এ হবে না। 25 দিয়ে আমরা 28 আর 6 যদি গুণ করি হবে না। 30% যদি করি তাহলে 30% করলে কত হবে? ও আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু পাশের হার চেয়েছে, তাহলে আমরা এখানে 60 টু 42টা এখানে বের দেবো। 8 4 একে 5, তাহলে এখানে আমাদের 18 হচ্ছে। তাহলে এই 60 থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে হচ্ছে 18। তাহলে কত পার্সেন্ট সমান 18 হচ্ছে? 30, 3 6 18, 30% সমান 18 হচ্ছে। তার মানে এখানে সঠিক উত্তরটা হবে আমাদের 30%, যেহেতু আমাদের পাশের হার এখানে চেয়েছে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব 30%। 6.1/4% হার মুনাফায় কত সময়ে 96 টাকার মুনাফা 18 টাকা হবে? তাহলে এখানে কি চেয়েছে? কত সময়। তাহলে সময় চাইলে কি আমরা জানি এন। তাহলে এন সমান কি? আই গুণন 100 পি গুণন আর। তাহলে এখানে আইটা কত আমাদের? এখানে বলা ছিল 18 টাকা, তাহলে এখানে আমরা 18 টাকা লিখবো, অর্থাৎ 18 গুণন 100। পি কত ছিল? পি ছিল আমাদের 96, আর মুনাফার হার কত ছিল? 6.1/4। তাহলে 4 6 24-এর আগে 25/4, তাহলে 25/4। তাহলে এখানে আমাদের 4 আসবে, সরি 25, আর 4টা আমাদের উপরে যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এটাতে যদি কত হবে? 4 হবে। তাহলে এখানে আমরা যদি 6 দিয়ে কাটি, তাহলে 6 দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে এখানে হবে 16, আর এখানে হবে 6 দিয়ে যদি কাটি বা 6 দিয়ে কাটি তাহলে হবে 3। এবার আমাদের এই 4 এবং এই 4 এবং এই 16টা কিন্তু সহজেই কেটে দিতে পারবো। তাহলে এখানে আমরা কত পেলাম? 3 পেলাম। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 3 বছর বা 3 বছর।
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক? এখানে একটু মিস্টেক আছে, এখানে মূলত চক্রবৃদ্ধির মুনাফা হবে না, চক্রবৃদ্ধি মূলধন হবে। সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। যদি এখান থেকে আমরা মাইনাস পি করি তখন সেটা মুনাফা হয়ে যাবে। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n স্কয়ার করলেই হয়ে যাবে, তার মানে n স্কয়ার। log 12x = 4 হলে x এর মান কত? তাহলে এটা আমরা সূচকের নিয়মে যদি করি log 12x = 4, তাহলে আমরা যদি এই পাশে পার করি তাহলে লগটা তখন উঠে যাবে 12⁴ = x। তাহলে 12⁴ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটি হবে সঠিক উত্তর। a + b = 3 এবং ab = 3। তাহলে এখানে আমরা আগের যে নিয়মটা করিয়েছি যে এমন দুটি সংখ্যা নিতে হবে যে এই দুটো শর্ত ফিল আপ করে। তাহলে আমরা এই সূত্রে কখনো ফিল আপ করতে পারবো না, কারণ দুই জায়গাতেই 3 রয়েছে। তাহলে আমাদের নর্মালি যে অঙ্কটা সেটা করতে হবে। তাহলে এখানে a³ + b³ রয়েছে। আমরা যদি সূত্র করি a + b টোটাল কিউব -3ab * a + b। তাহলে আমাদের a + b এর মান কত ছিল? 3, তার উপরে কিউব -3ab এর মান ছিল 3, a + b এর মান ছিল 3। তাহলে 3 এর উপরে কিউব মানে কত? 27 - 27 = 0। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আসলো? 0। তাহলে সঠিক উত্তরটি হবে 0। পরবর্তী যেটি আমাদের রয়েছে ত্রিকোণমিতি থেকে রয়েছে যে cot থিটা সমান যদি 5/12 হয় তাহলে কোসেক থিটা সমান কত? তাহলে আমরা নিশ্চয়ই এটি জানি যে 1 + cot স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা লেখা যায়। যেহেতু কোসেকের মান বের করতে হবে আমরা সরাসরি এই পাশেই লিখব যে কোসেক স্কয়ার থিটা = 1 + cot স্কয়ার থিটা। তাহলে 1 + cot এর মান কত ছিল? 5/12 অর্থাৎ 5/12। তাহলে এর উপর স্কয়ার করব। 1 + 25 144। এরপরে আমরা যদি লসাগু করি তাহলে এখানে 144 + 25 নিচে 144। এরপরে 169/144। এই যে এখানে আমরা কোসেক স্কয়ার ধরেছিলাম, বাট আমাদের মানটা বের করতে হবে কোসেকের মান। এবারে আমরা এটাকে √ওভার করব। তাহলে 169/144 = কত হবে? 13/12। তাহলে আমরা কোসেকের মান কত পেলাম? 13/12। তাহলে সঠিক উত্তর হবে 13/12। বৃত্তস্থ সামান্তরিক একটি কি? বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তের মধ্যে যদি সামান্তরিক থাকে তাহলে সেটি নিঃসন্দেহে হতে হবে আয়তক্ষেত্র, কারণ সেখানে সামান্তরিক হওয়ার কোনো অপশন নেই। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। -2 + -2 ব্র্যাকেট দিয়ে এটার মান কত? এটা আপনারা ক্যালকুলেশন করলে সহজেই পাবেন। এটার অ্যান্সার হবে -4। a³ - 1 a³ + 1 a² - 3a + 2 এর লসাগু কত? এর লসাগু আমরা ক্যালকুলেশন করে যদি দেখি তাহলে এখানে হবে কি a - 1 * a² + a + 1। এখানে যদি করি a + 1 * a² - a + 1, এবং এখানেও যদি আমরা করি তাহলে আমরা কিন্তু পাবো a² a + 2 * a + 1 বা a - 2 এই জাতীয় একটা জিনিস পাবো। তাহলে এখান থেকে আমাদের যেহেতু বের করে নিতে হবে তাহলে আমরা 3 নাম্বারটা জাস্ট একটু করি, অর্থাৎ a² - 3a a² - 3a + 2। তাহলে এখানে a² - 2a - a + 2। তাহলে এখানে a কমন নিলে a - 2 -1 কমন নিলে a - 2। তাহলে এখানে a - 2 a - 1 আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে রয়েছে a - 1, এখানে রয়েছে a + 1, এখানে আমরা কি পেলাম? a - 2 a - 1। তাহলে আমাদের যেটি দেখতে হয় লসাগুর ক্ষেত্রে আমাদের কিন্তু সব কিছুই নিতে হবে। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে? a + 1 নিতে হবে, a - 1 নিতে হবে, a - 2 নিতে হবে। তাহলে আমরা লসাগুগুলি লিখি। প্রথমে আমরা কত লিখব? a + 1 নিতে হবে, a - 1 নিতে হবে, a - 2 নিতে হবে। তারপরে আমরা এই যে এখানে যে বাকি অংশ লসাগুর ছিল, এখানে ছিল a² + a + 1, এখানে a² - a - 1 সেটা লিখতে হবে এখানে।
তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এবং এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তাহলে আমাদের এই প্লাসের সাথে মাইনাসের সাথে প্লাসেরটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এ কিউব -1 এবং এ কিউব প্লাস 1 এবং এ -2, এটি হবে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের এটি অ্যান্সার নাই, আমাদের a টু দি পাওয়ার 6 - 1 আছে, তাহলে এটি আমাদের অ্যান্সার হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করলে a টু দি পাওয়ার 6 - 1 a - 2, তাহলে এটি আমাদের সঠিক উত্তর। এরপরে যেটি রয়েছে, কোন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, 4 দিন পরে 4% ছাত্র অন্যত্র চলে যায়, 5% নতুন ছাত্রী ভর্তি হলো, ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এটা আমরা যদি একটু ভিন্ন পদ্ধতিতে করতে চাই, যেমন 1800, তাহলে এর 4% ছাত্র চলে গেছে, আবার 5% নতুন ছাত্রী ভর্তি হয়েছে। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। তাহলে যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, সেহেতু কিন্তু আমাদের ওই যে 4%, 5% সব পার্সেন্ট বের করে আমাদের বিস্তারিত কিন্তু অঙ্ক করার সময় আমাদের হাতে থাকবে না। তাহলে আমাদের এই যে তথ্যগুলো আছে, এগুলো জাস্ট আমাদের ব্রেন ওয়াশ করার জন্য আমাদের মোটের উপর কত বাড়ছে সেটা আছে। এখানে সর্বশেষ লাইনে কি বলা আছে, যে এর ফলে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। তার মানে যা ছিল তার 2% বেড়ে গেছে। তাহলে আমাদের মোট স্টুডেন্ট কত ছিল? 1800 সর্বপ্রথম। এর সাথে যদি আমরা 102% করি, তাহলে মোটের উপর যেহেতু বেড়ে গেছে, তাহলে 102% করলেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 102 নিচে 100, 0 0 কেটে দিলাম, 18 গুণন 102, 18 দুগুণে 36, এককের ঘরে 6 থাকবে, তার মানে 1836টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এ পর্যায়ে আপনাদের আরও একবার বলে দিচ্ছি যে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধনে প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত এক্সক্লুসিভ একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে, শুধু আপনাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য, যাতে আপনার অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকেন। আমাদের ডেসক্রিপশানে এবং স্লাইডে দেওয়া থাকবে, সেই নিয়ম ফলো করে আপনারা খুব সহজেই নামমাত্র মূল্যে কিন্তু পিডিএফ শিটটি নিতে পারবেন। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? আমরা একটু শর্ত দেখব। 5:8, তাহলে 5:8 আমাদের প্রথমটা হয় না, এইটাও হয় না, এইটাও হয় না, তাহলে প্রথম তিনটা আমাদের হয় না। একটু যদি দেখি, যেমন 7, 11, 5:8 হয় না, 12, 18, 5:8 হয় না, 10 এবং 14, 5:8 হয় না। তাহলে ক খ গ যদি না হয়, তার মানে বাকি 10 নাম্বারটাই হচ্ছে আমাদের 10:16, কারণ এটা 5:8 হয়, 2 যোগ করলে হবে 12 এবং 18, তখন আবার 2:3 হবে, তার মানে এটি সঠিক উত্তর। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? আমি আপনাদের যে নলের অঙ্ক করিয়েছিলাম, তখন যখনই নলের দেখা থাকবে, যেটাই থাকুক না কেন, 1-এর 10, 1-এর 15, 1-এর 25 এরকম করে ধরে নিতে বলেছি। এখানেও দেওয়া আছে 2 এবং 3, এটাও আমরা ধরে নেব। তাহলে আমরা কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা তো আমরা জানি না, সেই দূরত্বটাকে আমরা ক ধরে নেব। তাহলে প্রথমটির ক্ষেত্রে কত হবে? ক ডিভাইডেড 2, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? ক ডিভাইডেড 3। তাহলে এই দুটার পার্থক্য কত? 10। তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 6 হবে, তাহলে 3 ক বিয়োগ 2 ক সমান 10। তাহলে এখানে 3 ক থেকে 2 কে বিয়োগ করলে ক হবে 6 10 60। তাহলে এই কমপক্ষে 60 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, যার ফলে 10 মিটার বেশি বা 10 বার বেশি ঘুরবে। তাহলে সঠিক উত্তর কি হবে? 60 মিটার। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় 35 বছর। ভালো করে খেয়াল করবেন, বয়সের গড় দেওয়া আছে, সাথেই মোট বের করে নিতে হবে। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় 34 বছর। তাহলে বালকের বয়স কত? তাহলে আমরা ওভারঅলটা বের করব, যে 6, 8 এবং 1, তাহলে 8 আর 1 9, 6 15, তাহলে 15 গুণন 35টা আমাদের করতে হবে। তাহলে 35 গুণন 15, তাহলে 5 5 25, হাতে 2, 3 5 15 দিয়ে 17, 5 1 5, 3 1 3, তাহলে আমাদের মোট কত হলো? 5 2 5।
525 বছর। তাহলে এই 525 হচ্ছে আমাদের ওভারঅল। এবারে আমাদের যেটি বলা রয়েছে যে পুরুষদের গড় বয়স কত, 40 বছর। পুরুষ কতজন ছিল, 6 জন, তাহলে 424, 240। এরপরে বলা আছে স্ত্রীলোকদের বয়সের গড় 34, কতজন ছিল, 8 জন, তাহলে আমাদের এখানে কত করবে, 3 × 24, 240, 4 × 32, তাহলে 272 হবে। তারপরে আমরা এখানে করব কত কত, 34 × 8, তাহলে এখানে 34 × 8 যদি আমরা করি, তাহলে 4 × 32, 2 হাতে 3, 3 × 24, 8 × 3 = 27, তাহলে 272। এখন এখানে যোগ করব 2, 11 রাখার থেকে 1, 5, তাহলে 512 হলো। তাহলে এই 512 আমাদের মোটের উপর থেকে বাদ দেব। তাহলে বালকের বয়স কত পেলাম আমরা, 525 থেকে 512 বিয়োগ করার ফলে পেলাম আমরা 13, আর 13টাই হবে আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্যটি কত ছিল? সিম্পল, 1200 টাকার 15% যোগ করতে হবে। তাহলে 1200 টাকার 15% কত, সেটা আমাদের করতে হবে। তারপর সেখান থেকে আমরা 5% লেস করব। তাহলে সর্বশেষ মূল্য আমাদের গিয়ে দাঁড়াবে 1311 টাকা। কিভাবে 1311 টাকা? তাহলে প্রথমে আমাদের 1200, এই যে 1200 গুণন আমাদের কত পার্সেন্ট করতে হবে, 15%, তাহলে 15 × 100, তাহলে এই যে 20 কাটবো, 15 দুগুণে 30, 0 হাতে 3, 15 × 15 = 18, এই 180 আমাদের লাভ হয়েছে, তার সাথে 1200 যোগ করতে হবে, তাহলে 0, 8, 3, 1, তাহলে 15% লাভে যখন বিক্রয় করছে তখন তার বিক্রয় মূল্য ছিল 1380 টাকা। এর সাথে এখন লেস করতে হবে কত পার্সেন্ট, 5%, তাহলে গুণন 5 × 100, তাহলে এটা কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে আমাদের 138কে কাটলে কত হবে, আমরা কাটবো 100 এর অর্ধেক 50, আর 38 এর অর্ধেক কত হচ্ছে, 19, তাহলে এখানে 50 আর 19, তাহলে কত হলো আমাদের 69। তাহলে এই 69 টাকা 1380 থেকে এখন আবার বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1, 2, আচ্ছা, তাহলে এখানে 1 আর 13, তাহলে এই হচ্ছে আমাদের 1311 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে a + b = c হলে a³ + b³ + 3abc এর মান কত? তাহলে এখানে সরাসরি আমরা অঙ্কে চলে যাব। a³ + b³ + 3abc, তাহলে এখানে a + b টোটাল কিউব মাইনাস 3ab × a + b, বাকি অংশ 3abc। ওকে, এরপর আমাদের মান বসাবো। মানটা কত ছিল? মানটা ছিল c, c-র উপরে কিউব মাইনাস 3ab × এটার মানও যেহেতু c, c লিখে দিলাম, প্লাস 3abc, তাহলে এই দুটো কেটে গেল, থাকলো কি c⁴, তাহলে এখানে সরাসরি আমরা c³ লিখতে পারি এবং এটাই অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে c³। কিউবিক রুট 3 গুণন কিউবিক রুট 4⁶, এটি করলে কত হবে? তাহলে আমরা আগে অঙ্কটা একটু দেখব যে কিউবিক রুট 3 গুণন কিউবিক রুট 4 এর উপরে পাওয়ার 6 রয়েছে। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? তার মানে এটা 6 বার রয়েছে। আমরা যদি এইভাবে লিখি কিউবিক রুট 3 6, কিউবিক রুট 4 6, কারণ দুটার উপরেই তো পাওয়ার 6 রয়েছে। তাহলে কিউব রুটের মান বলতে আমরা কি বুঝাই? হাফ বুঝাই। তাহলে কিউবিক রুট বলতে আমরা কি বোঝাবো? 1/3 বোঝাবো। তাহলে 3 গুণন 6 আমাদের এই মান, এবং এই মানের পরিবর্তে কত নিব আমরা? 1/3। একইভাবে 4 × 6, এখানেও আমাদের হবে 1/3। তাহলে এখানে আমরা কত নেব? এখানে কাটলে কত হবে? 2 হবে। তারপরে 3-এর উপরে স্কোয়ার × 4-এর উপরে স্কোয়ার, তাহলে 3 × 9 × 4 × 4 = 16, তাহলে 6 নং 54, এককের ঘরে 4 থাকবে। তাহলে এককের ঘরে 4 কোনটাতে রয়েছে? 144 আছে, তাহলে 144টাই হবে সঠিক উত্তর।
সেট থেকে যেটা রয়েছে এ ইকুয়াল টু 1 2 3 এবং বি ইকুয়াল টু ফাঁকা সেট হলে এ ইউনিয়ন বি এর মান কত হবে? আমরা জানি যে ইউনিয়ন যখন হবে, ইউনিয়ন মানে কি? একত্রিত করা। তাহলে যত কিছু আছে সব একত্রিত করতে হবে। যেহেতু এটা ফাঁকা জিনিস, ফাঁকা জিনিস তো একত্রিত করা সম্ভব নয়। তাহলে আমরা শুধু 1 2 3টাই অ্যান্সার করব। স্কুলের কোনো ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন গান পছন্দ করে, 16 জন কবিতা পছন্দ করে এবং 7 জন দুটোই পছন্দ করে। তাহলে কতজন কোনোটি পছন্দ করে না? তাহলে আমরা প্রথমে 18 16 7 একটু যোগ করব। তাহলে এখানে আমাদের কত হবে? 8 7 15, 15 আর 6 21 1 হাতে 1 আর 1 2 আর 1 3। তাহলে 31 জন আমাদের মোটের উপরে হলো। আর আমাদের মোট কতজন? আচ্ছা, এটা যদি আমি আরো একটু ভিন্নভাবে করি, আচ্ছা এখানে তো আমাদের 41 হবে। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা না করি, আরেকটু ভিন্নভাবে যেটি করে দিতে চাইলাম সেটা হলো আমাদের যে প্রথমে যে উভয়ই পছন্দ করে কোনটি? 7 জন দুটোই গানই পছন্দ করে, উভয়। তার মানে আমরা 18 থেকে 7 বিয়োগ করব। 18 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 11 জন হবে। তাহলে 11 জন প্লাস 16 জন থেকেও 7 জন বিয়োগ করব, সেক্ষেত্রে কত হবে? তাহলে 9 জন। এবং উভয় পছন্দ করে কতজন? 7 জন। তাহলে এই 7 আমরা যোগ করব। তাহলে মোটের উপর যোগ করলে আমাদের কত হচ্ছে? 27। বাট আমাদের মোট শিক্ষার্থী কত ছিল? 32 জন। তাহলে এখানে 32 27 বিয়োগ করতে হবে, থাকলো কত? 5। এই 5 জন কোনোটি পছন্দ করে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে উৎপাদক রয়েছে। উৎপাদক যেটা 6x² - a - 15, নিচের উৎপাদকটি কোনটি হবে? তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের 6 প্রথমে 6 রয়েছে, শেষে 15 রয়েছে, আমাদের 90 এর হিসাব করতে হবে। তাহলে এখানে যদি আমরা করি যে 6x a - 15, রাইট? ওকে। তাহলে এখানে 6x² এখানে আমাদের এমন সংখ্যা নিতে হবে যেখানে আমাদের 90ও মিলে যায় এবং এখানে -1 মিলে যায়। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কোনটি নিতে পারি? যেমন 6 এবং 15 90 হয়, কিন্তু 6 আর 15 পার্থক্য কিন্তু আমাদের 1 হয় না। তবে আমরা যদি 9 10 90 নিই তাহলে পার্থক্যটা কিন্তু আমাদের হয়ে যায়। তবে এই জায়গাতে আমাদের যেটি করতে হবে, এখানে 9টা আগে নিতে হবে। আমরা 9টা আগেও নিতে পারি, পরেও নিতে পারি, সমস্যা নেই। বাট 9টা আগে নেই, 9। তাহলে এখানে -10 এ দিতে হবে, -15। কেন আমরা 9 এ আগে নিয়ে আসলাম? কারণ এখানে 9 এর সাথে 6 এর একটা সম্পর্ক আছে, 3 কমন নেওয়া যেতে পারবে। আর এখানে 10 এবং 15 পরে নিলাম কারণ এখানে আমরা 5 কমন নিতে পারবো। তাহলে এখানে আমরা 3a কমন নিলে কি হবে? 2a প্লাস 3 -5 কমন নিলে কত হবে? 2a প্লাস 3। তাহলে এখানে 3a -5 একটা পেলাম, 2a প্লাস 3 একটা পেলাম। তার মানে 2a প্লাস 3 আমাদের রয়েছে ক নাম্বারে, এটি হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 1 যোগ 1 এর 2 যোগ 1 এর 4 যোগ 1 এর 8। ধারাটির অসীমতক সমষ্টি কত হবে? এটার অসীমতক সমষ্টি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে পারবো। এরপর রয়েছে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এ কোণ সমান 50, বি কোণ সমান যদি 80 হয় তাহলে এসি ডি সমান কত? আবার একটু বিষয়টা বুঝবেন যে এবিসি, আমরা একটু চিত্রে যদি যাই, এ বি সি এটা একটা বাহু। তাহলে এ বিসিকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এটা আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এ কোণ সমান কত? 50, তাহলে এটার মান কত? 50। বি কোণের মান কত? 80, এটা 80 ডিগ্রি। এসিডি কত? তাহলে এসিডি কত? অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তার মধ্যে আমাদের কত আছে? এখানে 50 আছে, এখানে 180 আছে। তাহলে এখানে আরো 50 দরকার, রাইট? তাহলে এটা যদি আমাদের 50 হয় তাহলে আমাদের 180 মিল হবে। তাহলে এখানে যদি 50 হয় তাহলে এটা ফিল আপ করতে, এটা তো একটা সরল কোণ, তাই না? 180। তাহলে এখানে 50 আছে, তাহলে বাদ বাকি এখানে সরল কোণ ফিল আপ করতে কত লাগবে বলুন? 180 থেকে আমরা 50 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত লাগবে? আমরা এখন অপশনে দেখবো আমাদের কত কত আছে। 130। তাহলে 130 আর 50 180 হয়ে যায় না? তাহলে এটার মান হচ্ছে 130।
তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। এরপরে রয়েছে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থানের দূরত্ব, আচ্ছা শীর্ষবিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? তাহলে এখানে আমাদের যেটি বলা আছে যে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান, তাহলে 20 মিটার দূরের একটি স্থান এটা ধরলাম, তাহলে 20 মিটার দূরে এইটা। এরপরে বলছে স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এখানে এটা আমরা ধরে নিলাম। তাহলে শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ আমাদের এখানে বলে 30 ডিগ্রি। তাহলে এখন বলছে আমাদের যে হলে মিনারটির উচ্চতা কত, তার মানে আমাদের এই উচ্চতাটা চাচ্ছে কি না। তাহলে আমরা এখানে ভূমি পাইলাম আর এখানে কি পাইলাম, লম্ব আর ভূমি পেলাম। তাহলে লম্ব আর ভূমিতে কি বোঝায়, বলুন বলুন, ট্যান বোঝায়। আমরা এভাবে বলছি সাগরে লবণ আছে, এগুলো পড়ছেন না? হ্যাঁ, তাহলে এখানে লঘু যখন হয়েছে তখন আমাদের কি হবে, ট্যান হবে। তাহলে কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি যদি আমরা বলি তাহলে এখানে আমরা কোনটাকে দেব, তাহলে ট্যান 30 ডিগ্রি লম্ব আর ভূমি আমরা ধরবো, তাহলে ল ভূ। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত বলুন, 1/√3, তাহলে 1/√3। এবারে আমরা যদি এখন বলি তাহলে আমাদের এখানে ভূমি কত ছিল, ভূমি 20 মিটার ছিল। তাহলে এখানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ক্রস গুণন করি, তাহলে লম্ব ইন্টু √3 ইকুয়াল টু 20, অতএব লম্ব সমান 20/√3। তার মানে লম্ব আমাদের কত হলো, 20/√3 হয়ে গেল। তাহলে সঠিক উত্তরটা কত হবে, 20/√3। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট কথা আছে, কেন্দ্র ইনস্টিটিউটের মধ্যে পার্থক্য আছে। এখানে ইনস্টিটিউট হবে পাট গবেষণা ইনস্টিটিউট, এটা হবে ঢাকায়। মংরু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংরু বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত এলাকা। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়েছিল কোথায়? এটি চট্টগ্রামে। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রস্তুতিকে কি বলা হয়, বা প্রযুক্তিকে বলা হয় কি, ইন্টারনেট বলা হবে। প্রাচীন বাংলায় কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। এইচটিটিপির সংক্ষিপ্ত রূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটি হবে সঠিক উত্তর। বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? এটি হচ্ছে সুন্দরবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য ছিলেন স্যার PJ হার্টস। সম্প্রসারিত কেন্দ্র টিকাদান কর্মসূচিতে সম্প্রতি কোন টিকা অন্তর্ভুক্ত করায় নিউমোনিয়া প্রকোপ কমে এসেছে? নিউমোনিয়া প্রকোপ কমে আসার উল্লেখযোগ্য কারণ হচ্ছে DPT টিকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদ কত বছর? এটির মেয়াদ মোট 15 বছর। যদিও কিছুদিন আগে পানি ঢুকে পড়ায় ইন্টারনেট বন্ধ হয়েছিল বলে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্তব্য করেছিলেন। হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়া পাবনা জেলায় অবস্থিত। উপজেলা পদ্ধতি কবে চালু করা হয়? উপজেলা পদ্ধতি চালু করা হয়েছিল 1982 সালে। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 7 মার্চ 1973। মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়? মৌলিক অধিকার সংক্রান্ত আদালত যদি হয় তাহলে হাইকোর্ট বিভাগে আপনাকে যেতে হবে। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? পদাধিকার বলে একনেকের চেয়ারম্যান বা সভাপতি হয়ে থাকেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকারটাকে? রণ সঙ্গীতের সুরকার কাজী নজরুল ইসলাম। আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে কি? এখানে ফুটে তোলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব চিত্র। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? প্রধান মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ কেল্লা। পাখি ছাড়া বলাকা ও দোয়েল কি নামে পরিচিত? তারা পরিচিত উন্নত জাতের গম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইবে আপনাদের মূল্যবান এই উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য। গেটিসবার্গের শহরের সাথে কোন প্রেসিডেন্টের নাম জড়িত? এটি আব্রাহাম লিঙ্কন।
কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে? এটা ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাগুলোতে। জাতীয় জরুরি সেবা প্রাপ্তিতে হেল্পলাইন কোনটি? জাতীয় এখানে জরুরি সেবা প্রাপ্তিতে আমাদের সর্বশেষ যেটি হয় সেটি হচ্ছে 999 এবং কোনো তথ্য প্রয়োজন হলে সেটি হবে 333। সর্বশেষ ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? গতকাল বলেছিলাম 1789। এভাবে মুখস্থ রাখবেন প্রিয় শিক্ষার্থী। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন এবং এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।